বৃষ্টির কারণে আজও দেশের বিভিন্ন এলাকায় কোরবানির পশুর হাটে ক্রেতা সমাগম কম। বৃষ্টি লেগেছে, বৃষ্টির কারণে দেখা যাচ্ছে লোকজনও নেই। ইনশাআল্লাহ গরু আমদানি খুব বেশি, তবে ক্রেতা নাই। দামটা আমার মনে হয় গতবারের তুলনায় একটু বেশি। রাজধানীতে কোরবানির জন্য নির্ধারিত স্থানের অধিকাংশই রাস্তা, সরু গলি কিংবা ছোট মাঠ। ভোগান্তির আশঙ্কা মানতে নারাজ সিটি কর্পোরেশন। এই রোডে প্রায় 1000 গরু জবাই হয়, ওইখানে বেশি হলে 50 থেকে 60টা গরু জবাই হবে ওই মাঠে, আর বাকিরা কিভাবে ব্যবস্থা করবে? সিটি কর্পোরেশন রাস্তার মধ্যেই করতে বলছে, তাহলে তো আর আমাদের লাভ হইল না, সে অপরিষ্কারই থেকে গেল। কোনো রাস্তার উপরে আমরা করিনি, কারণ আমরা রাস্তার উপর করবো না বলেই তো এই ওয়ার্ডের মাঠগুলোকে বিবেচনা করছি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি রঞ্জন শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঈদ উদযাপনে নগরবাসীর ঘরে ফেরা শুরু, লঞ্চ ও রেলে মানুষের ঢল, যাত্রীদের চোখে মুখে প্রিয়জনের সান্নিধ্য পাওয়ার আনন্দ। নতুন নোটের অবৈধ ব্যবসা ঠেকাতে কৌশলী বাংলাদেশ ব্যাংক। একজন 5 দিনের মধ্যে টাকা সংগ্রহ করতে পারবেন একবার, সন্তুষ্ট গ্রাহকরা। 2021 সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার। বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। চলতি অর্থ বছরে চামড়া রপ্তানির প্রবৃদ্ধি অর্ধেকে নেমে আসার আশঙ্কা ট্যানারি মালিকদের। দায়ী করছেন বিশ্বব্যাপী মন্দা আর ট্যানারি স্থানান্তর জটিলতাকে। এবং ইউরোপে যাওয়া লাখ লাখ শরণার্থীর মধ্যে রয়েছেন বাংলাদেশীয়। সচ্ছলতার আশায় জীবন বাজি রেখে নৌকায় পাড়ি জমান তারা। কোরবানির ঈদের আর বাকি মাত্র 4 দিন। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে এরই মধ্যে অনেকে বাড়ি ফিরতে শুরু করেছেন। ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে ভোর থেকেই রাজধানীর কমলাপুর রেল স্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল ও বিভিন্ন বাস কাউন্টারে দেখা যায় বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড়। শনিবার রাত থেকেই ছিল বৃষ্টি, আর এই বৃষ্টি মাথায় নিয়েই রোববার ভোর নাগাদ সদরঘাট লঞ্চ টার্মিনালে আসতে শুরু করেন দক্ষিণের বিভিন্ন জেলার মানুষ। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে একটু আগে ভাগেই বাড়ি ফিরছেন অনেকে। একটু আগে থেকে যাওয়ার ইচ্ছা, কারণ পরে তো যাত্রী বেশি হবে, হয়তো প্রবলেম হতে পারে। একই দিয়ে যাই কোরবানিতে, গরু টরু কিনতে হবে, আগে ভাগে যাচ্ছি এই জন্য আর কি। আমরা গেলে ইনশাল্লাহ সবাই মিলে একসাথে গরু কিনবো হাট থেকে, এই জন্য আগে যাওয়া আর কি। আজকে একটু যাত্রীর সংখ্যা বেশি দেখা যাচ্ছে, এবং সরকারি ছুটি হওয়ার পরের থেকে আরম্ভ হবে যাত্রী যাওয়া, এবং ঈদ উল আজহার 7 দিন পর পর্যন্ত যাত্রী বেশি হয়। এদিকে রোববার সকাল থেকেই ঘরমুখ যাত্রীদের পদচারণায় সরগরম হয়ে ওঠে কমলাপুর রেল স্টেশন। কিছুটা দেরিতে হলেও সবগুলো ট্রেন ছেড়ে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপনের এই যাত্রায় অনেকটাই রোমাঞ্চিত তারা। আমি জামালপুর যাচ্ছি, তো বাবার সাথে ঈদ করব, খুবই ভালো লাগছে। আমি ঈদের দাদু বাড়িতে যাচ্ছি, আমরা নানু বাড়িতে ঈদ করতে যাচ্ছি, আমাদের খুব ভালো লাগছে। যেগুলি ট্রেন ঢাকা থেকে অরিজিনেটিং হয় এগুলি কিন্তু যথাযথ মোটামুটি রাইট টাইমে চলে যায়, আর দূরপাল্লার ট্রেনগুলি যেগুলি আসার পর যায় এগুলি একটু লেট হওয়ার সম্ভাবনা থাকে। গত ঈদেও আপনারা দেখেছেন আমরা কিন্তু মোটামুটি ভালোভাবে চালিয়েছিলাম, এই ঈদেও আমরা মোটামুটি আশা করি ভালোভাবে চালাবো। স্টেশন পরিদর্শনে এসে র্যাবের মহাপরিচালক জানান, ঘরমুখ যাত্রীদের নিরাপত্তায় দেশের প্রতিটি স্টেশন ও সড়ক মহাসড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সমস্ত গুরুত্বপূর্ণ রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল, বাস স্টেশন আমাদের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। ট্রেন লঞ্চের পাশাপাশি রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল থেকেও বাড়ির পথে যাত্রা করেছেন অনেকে। জাফর সাদিক, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টির কারণে আজও রাজধানীর কোরবানির পশুর হাটে ক্রেতা সমাগম কম। বৃষ্টি মাথায় নিয়ে সকাল থেকে ক্রেতার অপেক্ষায় আছেন বিক্রেতারা, তবে দুপুরের পর বেচা বিক্রি বাড়বে বলে প্রত্যাশা করছেন তারা। এদিকে সীমিত সংখ্যায় হলেও ভারতীয় গরু দেশে আসতে শুরু করায় প্রত্যাশিত দাম পাওয়া নিয়ে কিছুটা শঙ্কিত তারা। যদিও ক্রেতারা বলছেন বিদেশি গরু কম থাকায় বিক্রেতারা ইচ্ছে মতো দাম হাঁকছেন।
হাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সিসি ক্যামেরার পাশাপাশি বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন র্যাব পুলিশের সদস্যরাও। এখন কিনলে হয়তো ঝামেলাটা কম হবে, সেই জন্য ফাঁকা আছে, দেখতেও ভালো লাগছে, সেই জন্য আসছে। যদি বুঝে হয় তাহলে কিনবো। গরু আসছে কম, তারপর দামটা আমার মনে হয় গতবারের তুলনায় একটু বেশি। বৃষ্টি লেগেছে, বৃষ্টির কারণে দেখা যাচ্ছে লোকজনও নেই, আবার গরু টরু বাইন্দে বসে আছি। গতবারে চেয়ে এবার গরু প্রায় দেখা যাচ্ছে এখন বর্তমান 10 ভাগের 1 ভাগ গরু কম আছে। এখন বেচা বিক্রি আমাদের একটা আশা আছে ভালো হবে। দর্শক, এই মুহূর্তে রাজধানী কুড়িল ফ্লাইওভার সংলগ্ন 300 ফুট সড়ক পশুরহাটে আছেন আমাদের রিপোর্টার মুজাহিদ শুভ। সিলেটের কাজের বাজার হাটে আছেন আব্দুল আহাদ এবং রাজশাহী সিটি হাটে আছেন সাইফুর রহমান রকি। পশুরহাটের খবর জানতে প্রথমে চলে যাচ্ছি শুভর কাছে। শুভ, একটু আগে তো বৃষ্টি হয়ে গেল, তা কেমন দেখছেন ক্রেতা সমাগম? ইশরাত, এটি বসুন্ধরার 300 ফিট এলাকার একটি পশুর হাট। আমরা অনেক আগে থেকে এখানে অবস্থান করছি। সেখানে আমরা দেখেছি যে ক্রেতা অনেকটা শূন্যই বলা যায়, ক্রেতার তেমন একটা দেখা পাওয়া যায় না। তবে কিছুক্ষণ আগে আমরা দেখেছি একটি 2 লক্ষ টাকায় একটি গরু একজন কিনে নিয়ে গেছেন। তবে বিক্রেতাদের সাথে আমরা কথা বলে যেটা জেনেছি যে তারা সকাল থেকে অনেকটা হতাশা প্রকাশ করেছেন। গতকালকে থেকেই তারা এখানে এসেছেন পশু নিয়ে। তবে গতকালকে একটি পশু বিক্রি হয়েছে এবং আজকে একটি পশু বিক্রি হয়েছে। এই অনুযায়ী আমরা বলতে পারি এই পশুর হাট শুরু হওয়ার পর থেকে মাত্র 2টি গরু এখান থেকে তারা বিক্রি করতে পেরেছেন। এজন্য বৃষ্টি সকাল থেকে তো একটি ভোগান্তি বাড়িয়ে দিয়েছে। সকাল থেকে কখনো থেমে থেমে কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখন বৃষ্টিটা না হলেও আকাশের অবস্থা কিন্তু এখনো খুব একটা পরিচ্ছন্ন না, এজন্য তারাও খুব একটি আশা করতে পারছেন না। তবে কিছু কিছু জায়গায় আমরা দেখছি যে 1 জন 2 জন 3 জন করে ক্রেতার উপস্থিতি দেখতে পাচ্ছি। তবে অনেকগুলো বিক্রেতাদের সাথে কথা বলে আমরা জেনেছি, তারা বলেছেন যে দাম জিজ্ঞেস করতেও পর্যন্ত এখনো কেউ আসেনি। এমনও অনেকগুলো দোকান পশুর কয়েকটি তাঁবু থেকে আমাদেরকে জানানো হয়েছে। আর তবে এখানে যে গরুগুলো এসেছে এর মধ্যে মাগুরা, পাবনা, কুষ্টিয়া, ঝিনাইদহ এলাকা থেকেই পশুগুলো এখানে আনা হয়েছে। তবে এখানে পশুর দাম আমরা যাচাই করেছি, সেখানে সর্বনিম্ন 35,000 থেকে সর্বোচ্চ 2 লাখ থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত পশুর এখানে দাম। তবে এই মাঠটির একটি ভালো দিক হচ্ছে অন্যান্য জায়গায় কিন্তু বৃষ্টি হলে কিন্তু একটি কর্দমাক্ত কিংবা একটা বাজে পরিস্থিতির সৃষ্টি হয়। তবে এখানে একটি ভালো দিক হচ্ছে যে পশুর হাটে বালি থাকায় সেরকম কিন্তু ভোগান্তির কোনো পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। আর আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা কথা বলেছি, তারা ওয়াচ টাওয়ারের মাধ্যমে, সিসি ক্যামেরার মাধ্যমে তারা পর্যবেক্ষণ করছেন এবং 2টি প্লাটুন পুলিশ কিন্তু আমরা এখানে নজরদারি করতে দেখেছি। তারা বলেছেন যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা এখানে দেয়া হবে। তো ইশরাত, এই ছিল 300 ফুট এলাকা থেকে পশুর হাটের সবশেষ খবর। ধন্যবাদ শুভ। আমরা দেখতেই পাচ্ছিলাম যে আসলে ক্রেতা সমাগম একেবারেই নেই। আমরা চলে যাচ্ছি সিলেটের কাজী বাজার হাটে আছেন আব্দুল আহাদ, তার কাছে যাচ্ছে এখন। আহাদ, ধন্যবাদ। আসলে সারা দেশের যে চিত্র সেম চিত্র কিন্তু সিলেটেরও। আমি এখন দাঁড়িয়ে আছি সিলেটের কাজীর বাজার এলাকায়। আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ গরু রাখা হয়েছে, কিন্তু আমি সকাল 11টার থেকে এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু এখনো পর্যন্ত আমি মাত্র 2 জন ক্রেতার দেখা পেয়েছি। আসলে এই ক্রেতা সংখ্যা কম হওয়ার একটি কারণ রয়েছে। ক্রেতারা মনে করছে যে বাজারে গরুর দাম অনেকটা বেশি, যে কারণে তারা আসছেন এবং তারা মনে করছে যে হয়তো ঈদের 2 দিন আগে যদি ভারত থেকে গরু বাংলাদেশে আসে তবে হয়তো গরুর সংখ্যা বাড়বে এবং তখন দামও কমে যাবে এবং তখন তারা এসে তাদের চাহিদা মতো গরু কিনতে পারবে। কিন্তু বিক্রেতা যারা রয়েছে আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে ভারতীয় গরু আসার সম্ভাবনা খুবই কম এবং তারা একটি কথা, আমি এই বাজারের যে ইজারাদার যিনি রয়েছেন তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে আজকে মোটামুটি 15,000-এর মতো গরু এই বাজারে আছে, কিন্তু অন্যান্য ঈদের সময় এই মৌসুমে মূলত প্রায় 50,000 গরুর দেখা পাওয়া যেত এই বাজারে, কিন্তু অর্ধেকেরও কম
মানে 15,000 গরু আছে বাজারে। তো এই যদি অবস্থা হয় তবে তিনি যেটা আমাদেরকে জানালেন যে যদি ক্রেতারা আসা শুরু করে তবে একদিনের মধ্যেও হয়তো এই পশুগুলো বিক্রি হয়ে যাবে, কিন্তু তখন ক্রেতাদের মধ্যে একটা হাহাকার দেখা দিবে যে তারা পছন্দের মতো গরু কিনতে পারবেন না। কিন্তু আমি কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, তারা বলেছে যে তারা যে বাজেট নিয়ে মার্কেটে এসেছে, যে দুইজন ক্রেতা এসেছিল তারা বলেছে তাদের বাজেট হচ্ছে 1 লাখ টাকা, কিন্তু এই গতবার যে গরুটি 1 লাখ টাকা দিয়ে কিনেছিল সেটি এবার বিক্রি হচ্ছে প্রায় 2 লাখ টাকা এবং কোনোটা 1.5 লাখ টাকা, যে কারণে তারা কিনতে পারছে না। এবং তারা বলেছে হয়তো এবার তাদের বাজেটটা কমিয়ে নিয়ে আসবে এবং গতবার তারা যারা 2টা বা 3টা গরু কোরবানি দিয়েছিল এবার তারা একটা দিবে, এবং গতবার যারা একটা দিয়েছিল তারা এবার হয়তো 2 বা 3 জন মিলে একটি গরু কোরবানি দিবে, এমনটি বলেছে ক্রেতারা। এবং বিক্রেতা যারা রয়েছে তাদের মধ্যে একটা হতাশা কাজ করছে যে ক্রেতার সংখ্যা কম হয়, তারা বুঝতে পারছে না আসলেই কি ক্রেতা আসবে শেষ পর্যন্ত। এবং তারা বলেছে যে ক্রেতারা যদি আসে হয়তো তারা হয়তো কিছুটা কম দামে গরুগুলো বিক্রি করে দিবেন। তো এই ছিল আমার হাতে সর্বশেষ খবর। ধন্যবাদ আহাদ। আমরা এবার যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফুর রহমান রকি। রকি, আপনার ওখানে কি অবস্থা? আমি এখন উত্তরবঙ্গের সবচেয়ে বড় কোরবানির পশুর হাট রাজশাহীর সিটি হাটে আছি। মূলত বেলা 12টার পর থেকে এই হাটে কিন্তু আশপাশের যে খামারিরা আছেন এবং যেসব গরু ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু গরু নিয়ে এই হাটের মধ্যে আসতে শুরু করেছেন। এবং আপনাদেরকে আমি এখন দেখানোর চেষ্টা করছি যে রাজশাহীর যে সিটি হাট বলা হচ্ছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় এই হাটে এত সংখ্যক বিপুল সংখ্যক কোরবানির পশু উঠেছে। এখানে কিন্তু কিছু নেপালি গরু আমরা দেখেছি, ভারতীয় গরুও কিন্তু আমরা এই হাটের উত্তর সাইডটাই দেখছি, আমরা অনেক ভারতীয় গরু উঠেছে। তো আমরা এরই মধ্যে বেশ কিছু গরু ব্যবসায়ীর সাথে কথা বলেছি। তারা মূলত আমাদেরকে বলছেন যে এখন ভারতীয় যে সীমান্তগুলো রয়েছে এই সীমান্তগুলো এলাকা দিয়ে বিপুল সংখ্যক ভারতীয় গরু প্রবেশ করায় তারা খামারে যে গরুগুলো পুষেছিলেন, খামারে যে লালন পালন করেছিলেন তার কিন্তু ঠিক দাম তারা পাচ্ছেন না, এতে করে তারা লোকসানের আশঙ্কা কিন্তু করছেন। আমরা এরই মধ্যে বেশ কিছু যারা ক্রেতা হাটে এসেছেন গরু কিনতে তাদের সাথেও কিন্তু আমরা কথা বলেছি। তারাও কিন্তু বলছেন যে এখন পর্যন্ত হাটের যে অবস্থা, গরুর আমদানি হয়তো অনেক বেশি আছে কিন্তু দাম কিন্তু সহনীয় পর্যায়ে এখনো আসেনি বলে তারা আমাদেরকে বলছেন। আমরা আপনাদেরকে রাজশাহী সিটি হাটের চিত্রটি দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু বিপুল সংখ্যক কুরবানির পশুর আমদানি হয়েছে। আমরা আরো কথা বলেছি যেসব খামারিরা 8-10টা করে গরু নিয়ে এসেছেন তাদের সাথে, তারা বলছেন যে যেভাবে খাদ্য খাবারের দাম বেড়েছে সে হারে কিন্তু কোরবানির পশুর দাম বাড়েনি। প্রথম দিকে কিন্তু কোরবানির পশুর কিছুটা দাম পেলেও এখন কিন্তু যত দিন যাচ্ছে ভারতীয় গরু আসার কারণে তারা কিন্তু দামটা কিন্তু পাচ্ছে না, এরকম অভিযোগ কিন্তু অনেক বিক্রেতারই রয়েছে। তো ক্রেতা বিক্রেতার মানে উপস্থিতিতে রাজশাহীর এই সিটি হাটটি কিন্তু একেবারেই কিন্তু জমজমাট হয়ে উঠেছে। আমরা আশা করছি এই হাটটি কিন্তু বিকেল এবং সন্ধ্যা পর্যন্ত এমনই জমজমাট থাকবে। এখনো হয়তো পুরোদমে কেনাবেচা শুরু না হলেও এখানে যে বিক্রেতারা রয়েছেন তারা বলছেন যে বিকেলের দিকে এই হাটটি আরো বেশি জমজমাট হয়ে উঠবে, আরো বেশি কেনাবেচায় জমজমাট হয়ে উঠবে। এবং এই হাট থেকে কিন্তু শুধু এখান থেকেই নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই হাটে আসেন গরু কিনতে এবং এখান থেকে গরু নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু নিয়ে যায়। তো এই ছিল আমার কাছে রাজশাহীর সিটি হাটের সর্বশেষ খবর। আমি এখন চলে যাচ্ছি আমাদের ঢাকা স্টুডিওতে। ধন্যবাদ রকি। দর্শক, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন আজকে পশুর হাটের কি অবস্থা, বেচা বিক্রি কেমন চলছে। চলে যাচ্ছি পরের খবরে। কোরবানি ঈদকে সামনে রেখে পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত আইজিপি মোখলেসুর রহমান। ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। এ সময় তিনি আরো বলেন, অভিযোগের সত্যতা পেলে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজি এটা আমরা একেবারেই বরদাস্ত করার মতো অবস্থায় নেই। আমাদের 2-1 সদস্যের অপকর্মের জন্য সারা পুলিশ বাহিনী কালিমা লিপ্ত হবে, এটা আমরা মোটেই চাই না। কেউ যদি এই ধরনের অপরাধজনক তৎপরতার সাথে লিপ্ত হয় আমরা বলবো তারা যথাযথ আইনের প্রক্রিয়ায় যাবে, শুধুমাত্র তাকে সাসপেন্ড করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা নেব, এটার মধ্যে আমরা। কোরবানির ঈদ সামনে রেখে কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত দিয়ে হাজার হাজার ভারতীয় গরু আসছে। গত 2 সপ্তাহে এসেছে প্রায় 50,000 গরু। সড়ক পথের চেয়ে নৌপথে আসছে বেশি। দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরুর পাইকাররা নদী পাড়ের হাটগুলোতে ভিড় করছেন।
তবে চাহিদার চেয়ে সরবরাহ কম হওয়ায় দাম চড়া। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য এবং রবিউল ইসলাম তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জেলার খালিশা কোটাল, বিদ্যাবাগিস, গোরখমন্ডল, নামাটারি, অনন্তপুর ভেল্লিরতল, কাঠগির, শালঝোর, ধলডাঙ্গা, চর উত্তর তিলাই, বাঁশচানি, তরিরহাট, কচাকাটা, নারায়ণপুর, নুনখাওয়া, 14 ঘুড়ি, পাখিউড়ার চর, দইখাওয়ার চর ও সাহেবের আলগা সীমান্ত দিয়ে প্রতিদিন ভারত থেকে শত শত গরু মহিষ আসছে। তারপর গরু প্রতি 500 টাকা ফি দিয়ে করিডোর করার পর ভুরুঙ্গামারি, যাত্রাপুর, নাগেশ্বরী, রৌমারি, রাজীবপুর হাটে তোলা হচ্ছে। ফলে বিভিন্ন এলাকার পাইকাররা গরু কিনতে এসব হাটে ভিড় করছেন। আমরা চিটাগাং থেকে আসছি গরু কেনার জন্য, দেখতেছি এখানে বর্ডারে মাল আসতেছে কিন্তু প্রচুর দাম। পড়তে ফিরে কিন্তু কম পাই, এবার কিন্তু কমে পাচ্ছি না। গরুর ব্যবসায়ীরা জানালেন বর্ষা মৌসুমের কারণে নৌপথে ভারত থেকে গরু আসায় খরচ বেশি পড়ছে। কামলা দিয়ে নিয়ে এসে খরচ বেশি, দামও একটু বেশি, খরচ যায় বেশি। ইন্ডিয়ার মধ্যে গাড়ি ভাড়া বেশি, খরচা বেশি, রাখালের বেতন বেশি, ওই জন্য গরুর দাম বেশি। এদিকে ভারতীয় গরু আসায় দেশি গরুর চাহিদা এবং দাম কমে যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন বলে জানালেন পালনকারীরা। আমরা দেশি গরু পালছি ঈদের জন্য বিক্রি করব, এখন ইন্ডিয়া থেকে গরু আসে, আমাদের গরুর দাম কম করতেছে। এখন আমরা তো গরু পালছি, আমাদের গরু ব্যাট ঢুকছে, আমরা লস দিচ্ছি, গরু পালি দাম পাইনি, এখন কি করবো আমরা। ইজারাদারের এই প্রতিনিধি জানান ব্রহ্মপুত্র পাড়ের যাত্রাপুর হাটে এখন প্রতিদিন 4 শতাধিক গরু মহিষ আসছে। এপার ওপার মিলিয়ে দুই পাশে গড়ে 400-500 গরু ডেইলি আসতেছে। আগে ক্রেতা কম ছিল, এখন মোটামুটি ক্রেতা ভালো হচ্ছে, বেচা কিনেও ভালো হচ্ছে। শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী গত 2 সপ্তাহে শুধু নৌপথে সাহেবের আলগা ও দইখাওয়ার চর সীমান্ত দিয়ে 40,026টি গরু মহিষ এসেছে। আর গত 1.5 মাসে এসেছে 80,986টি গরু মহিষ। এতে রাজস্ব আয় হয়েছে 4,04,93,000 টাকা। অথচ গত বছর এ সময় গরু মহিষ এসেছিল মাত্র 19,204টি। সময় সংবাদ, কুড়িগ্রাম। রাজধানী সহ দেশের সব সিটি কর্পোরেশন ও পৌরসভায় প্রথমবারের মতো নির্দিষ্ট স্থানে পশু কোরবানির প্রক্রিয়া চালু করতে যাচ্ছে সরকার। তবে নতুন এই সিদ্ধান্ত রাজধানীবাসীর জন্য বাধ্যতামূলক না করায় এর সুফল পাওয়া নিয়ে শঙ্কা পরিবেশবিদদের। অন্যদিকে নির্ধারিত জায়গার অধিকাংশই সরু রাস্তা কিংবা দূরবর্তী স্থানে হওয়ায় ভোগান্তির আশঙ্কা সাধারণ মানুষের। রাশেদ বাপ্পির রিপোর্ট। রাজধানীর শেওড়াপাড়া উত্তর সিটি কর্পোরেশনের 14 নম্বর ওয়ার্ডের এই খালি জায়গাটুকু পশু কোরবানির জন্য নির্ধারণ করা হয়েছে। নিচু জায়গায় বছরের অধিকাংশ সময়ে জমে থাকে পানি। প্রায় একই অবস্থা সিটি কর্পোরেশন নির্ধারিত ওয়ার্ডের বাকি জায়গাগুলোর। শেওড়াপাড়া যে গরু জবাই হয় অনন্ত এই রোডে প্রায় 1000 গরু জবাই হয়, ওইখানে বেশি হলে 50 থেকে 60টা গরু জবাই হবে ওই মাঠে। আর বাকিরা কিভাবে ব্যবস্থা করবে? যেই জায়গা পেয়েছি আমরা, এতে হয়তো 2-3টা বিল্ডিং এর গরু যদি আসে ওখানে, ওটাতেই হয়ে যায়, মানে এর বেশি পসিবল হবে না। রাজধানীতে এবছর 535টি স্থান পশু কোরবানির জন্য নির্ধারণ করা হয়েছে। উত্তরের 208টি এবং দক্ষিণের 327টি স্থানের অধিকাংশই সড়ক, বাদ পড়েনি পাড়া বা মহল্লার সরু গলিপথ। যদিও রাস্তায় কোরবানির বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করলেন প্রধান এ নির্বাহী। কোন রাস্তার উপরে আমরা করিনি, কারণ আমরা রাস্তার উপর করব না বলেই তো এই ওয়ার্ডের মাঠগুলোকে বিবেচনা করি। যেখানে কাঁচা মাটি নেই সেখানে নর্থ সিটি কর্পোরেশন বা সাউথ সিটি কর্পোরেশন বা জেলায়ও সেখানে এই জাতীয় পদক্ষেপ নেবে না। মতিঝিলের শাপলা চত্বর থেকে মধুমিতা সিনেমা হল পর্যন্ত এই সড়কটি পশু কোরবানির জন্য নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। এভাবে সড়ক, পাড়া মহল্লার গলিপথ বা সংকীর্ণ জায়গা নির্ধারণ করায় অন্যান্য বারের চেয়ে বেশি দুর্ভোগের আশঙ্কা রাজধানীবাসীর। সিটি কর্পোরেশন আমাদের এখানে নাহার বেকারি রাস্তার মধ্যেই করতে বলছে, তাহলে তো আর আমাদের লাভ হইল না, সে অপরিষ্কারই থেকে গেল। মাংসটা নিয়ে আসার জন্য ভ্যান বা রিক্সা, সেটা প্রতিনিয়ত যেভাবে পাওয়া যায় সেটা ঈদের দিন অসুবিধা হবে অবশ্যই। এদিকে রাস্তার উপর কোরবানির স্থান নির্ধারণ না করার আহ্বান পরিবেশবিদদের। একই সাথে নির্দিষ্ট স্থানে পশু কোরবানির বিষয়ে কোনো বাধ্যবাধকতা না থাকায় এর সুফল পাওয়া নিয়ে সংশয় তাদের। এবারে বাধ্যতামূলক করলে হতো, যেখানে আসতে হবে আপনি পাড়ায় পাড়ায় গলিতে গলিতে কোনো সময় জবাই দিতে পারবেন না। সরকারকে অবশ্যই জায়গা বের করতে হবে, যে জায়গা না থাকে আগের মতো রেখে দেন। কিন্তু সরকারিভাবে রাস্তার পাশে রাস্তা নষ্ট করে কোরবানি দেওয়ার যে উদাহরণটা হবে, এটা করা ঠিক হবে না। পরিবেশ রক্ষায় নির্দিষ্ট স্থানে পশু কোরবানির বিষয়টিকে সাধুবাদ জানালেও ভোগান্তি এড়াতে কর্তৃপক্ষকে সব ধরনের ব্যবস্থা গ্রহণের আহ্বান সংশ্লিষ্টদের। সম্পূর্ণ আয়োজনটা প্ল্যানফুলি করে ইট ইজ পসিবল। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জে মহাসড়কের পাশে বসেছে কোরবানির পশুর হাট। যানজটের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।
এবং ভারত নতুন করে শর্ত জুড়ে দেয় বেনাপোল বন্দর দিয়ে 11 দিন ধরে বন্ধ পাট ও পাটজাত পণ্য রফতানি। বিপাকে রফতানিকারকরা সমস্যা সমাধানের আহ্বান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী 3 বছরে দেশকে এমন জায়গায় নিয়ে যেতে চান যাতে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ খেলতে না পারে এবং উন্নয়নের গতিধারাও ব্যাহত থাকে। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিতীয় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি কথা বলেন। দেশের উন্নয়নের জন্য ধনী ও দারিদ্র্যের মধ্যে বৈষম্য কমানোর পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রী। বছরব্যাপী একটি মন্ত্রণালয় কি কাজ করবে নির্ধারিত হলো তার লিখিত বিবরণ, যাকে বলা হচ্ছে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি। প্রত্যেকটি মন্ত্রণালয়ের পক্ষে সেই মন্ত্রণালয়ের সচিব এবং মন্ত্রী সই করেন এই চুক্তিতে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই চুক্তি সম্পাদন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতীয় উন্নয়নের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সরকার, তার বাস্তবায়ন অনেকটাই নির্ভর করে মন্ত্রণালয়ের সফলতার উপর। আমাদের সময় তো 3 বছর হাতে, আর 3 বছর আছে আমাদের জন্য। এরপর আবার নির্বাচন, তারপরে জনগণ যাকে ভোট দেবে সে ক্ষমতা আসবে। কিন্তু এই 3 বছরের মধ্যেই আমরা বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যেন এই বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কখনো কেউ যেন খেলতে না পারে। বাংলাদেশের সাধারণ জনগণ যেন আর কখনো শোষিত বঞ্চিত না হয়। বাংলাদেশের মানুষের এই উন্নয়নের গতিধারাটা যেন অব্যাহত থাকে। শেখ হাসিনা বলেন, ধনী দরিদ্রের বৈষম্য কমাতে না পারলে উন্নয়ন পূর্ণাঙ্গ রূপ পায় না। তাই তৃণমূলে উন্নয়নের সুফল পৌঁছে দিতে গ্রামীণ অর্থনীতিকে আরো গতিশীল করার লক্ষ্যের কথাও জানান তিনি। গ্রামের মানুষকে যদি আমরা দারিদ্র্যমুক্ত করতে না পারি, তাদের মৌলিক চাহিদা সেগুলি যদি বাস্তবায়ন করতে না পারি, তাহলে আমাদের রাজনীতি করার কোনো অর্থ থাকে না। কারণ আমাদের রাজনীতির লক্ষ্যটাই হচ্ছে সমাজের সব থেকে নিম্ন স্তরে পড়ে থাকা মানুষ। আমাদের যেটা দেশবাসীর কাছে অঙ্গীকার, যারা সুশাসন সুনিশ্চিত করব। এর আগে সরকারি কর্মকাণ্ডে ব্যক্তি পর্যায়ে কাজের মূল্যায়ন করা হতো। বার্ষিক কর্মসম্পাদন চুক্তির ফলে ব্যক্তির পাশাপাশি সরকারি বিভিন্ন বিভাগেরও কাজের মূল্যায়ন করার সুযোগ হয়েছে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারে ভর্তি পরীক্ষায় 48,448 জন উত্তীর্ণ হয়েছেন। দুপুরে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার জাহিদ মালিক। সারা দেশে 23টি কেন্দ্রে 84,784 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, দেশে বর্তমানে 29টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে 3,162টি এবং 9টি সরকারি ডেন্টাল কলেজ ও সরকারি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট মিলিয়ে বিডিএস কোর্সে 532টি আসন রয়েছে। এছাড়া বেসরকারি মেডিকেল কলেজে 5,325টি এবং বেসরকারি ডেন্টাল কলেজে 1,280টি আসন রয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির 18 সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি সিএনজি, নেশাজাতীয় ও চেতনানাশক ট্যাবলেট, মোবাইল ফোন, মানিব্যাগ উদ্ধার করা হয়। গত রাতে রাজধানী গুলিস্তান, যাত্রাবাড়ি ও কলাবাগান এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে ঈদকে কেন্দ্র করে তারা বিভিন্ন বাস স্ট্যান্ডে ও পশুর হাটে প্রতিটি গ্রুপে 20 থেকে 25 সদস্যের সাহায্যে যাত্রী ও গরু ব্যবসায়ীদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়। এদের কাছ থেকে আমরা যেটা জেনেছি যে কুরবানির ঈদকে টার্গেট করে তারা বিভিন্ন স্পটে তাদের এই বিভিন্ন চক্র কাজ করছে। শরবত, ডাবের পানি, চা, বিস্কিট, পিঠা, জুস, চেতনানাশক ওষুধ মিশিয়ে জনগণকে খাইয়ে তারা সর্বস্ব লুট করার জন্য এই সমস্ত কাজ চলছে। এদের নামে বিভিন্ন থানায় মামলা করা হয়েছে, আদালতে প্রেরণ করা হবে এবং রিমান্ডে আনলে তাদের কাছ থেকে আরও জিজ্ঞাসাবাদে এই চক্রে আরও যে সমস্ত সদস্য এই বর্তমানে এই কর্মকাণ্ডে জড়িত আছে তাদের আমরা গ্রেপ্তারের চেষ্টা চালাবো। ঈদ উল আজহা উপলক্ষে 25,000 কোটি টাকার নতুন নোট বিনিময়ের ক্ষেত্রে বায়োমেট্রিক অথেন্টিকেশন পদ্ধতি গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, নতুন এই উদ্যোগ নেওয়ায় 5 দিনের মধ্যে একই ব্যক্তি একবারের বেশি টাকা সংগ্রহ করতে পারবেন না। ফলে কমে যাবে নতুন টাকার অবৈধ বিপণন। এদিকে ঝক্কি ঝামেলা ছাড়াই টাকা বিনিময় করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন গ্রাহকরা। পর্যায়ক্রমে দেশের সব সেবামূলক প্রতিষ্ঠানে এ ধরনের কার্যক্রম শুরুর দাবি তাদের। জুবাইর ফয়সালের রিপোর্ট।
বাংলাদেশ ব্যাংকের নতুন নোট বিনিময় কার্যক্রম মানেই দীর্ঘ লাইন কিংবা বিশৃঙ্খল পরিবেশ। প্রতি বছর ঈদ উপলক্ষে এমন দৃশ্যের সঙ্গেই পরিচিত ছিলেন গ্রাহকরা, কিন্তু এবছর কেন্দ্রীয় ব্যাংকের কাউন্টারগুলোতে গেলে দেখা মিলবে একদমই ঝক্কি ঝামেলাহীন পরিবেশ। ছোট লাইন ধরে টাকা বিনিময় করতে আসা প্রত্যেকেই নির্ধারিত বুথে দিচ্ছেন হাতের আঙ্গুলের ছাপ, এরপরই পাচ্ছেন টোকেন। এরপর অপেক্ষা সেখানেও ব্যতিক্রমী চিত্র। ফ্লোর জুড়েই বসানো হয়েছে 4 শতাধিক চেয়ার। কিছুক্ষণের মধ্যেই সামনে রাখা মনিটরে ভেসে আসছে টোকেন নম্বর, যেখানে নির্দেশিত কাউন্টারে গিয়ে টাকা জমা দিলেই মিলছে নতুন নোটের বান্ডিল। তেমন কোনো ভিড় নেই, কোনো ঝামেলা নেই। টোকেন নিয়ে বসছি, টোকেন ডাকছে, আসছি, কাউন্টারে আসছি, টাকা দিয়ে যাচ্ছে। এর চেয়ে ভালো আর হয় না। যে একই লোক বারবার নাই, এই সিস্টেমে মানে বারবার নেওয়ার সুযোগ নাই, যেটা আমি একটু আগেও দেখলাম যে এক লোক 2বার নিচ্ছিল, সে অলরেডি ধরা পড়ছে। অত্যাধুনিক এ পদ্ধতির পাশাপাশি টাকা বিনিময়ে বিগত বছরগুলোর সর্বোচ্চ সীমা 9,000 থেকে কমিয়ে এবছর 3,700 টাকা করেছে কেন্দ্রীয় ব্যাংক। যার নিজের পরিবারের জন্য নতুন টাকার দরকার নয়, অন্য কোনো প্রয়োজনে হয়তো সে লাইনে দাঁড়ায় এবং প্রকৃত যাদের দরকার তারা নতুন টাকা পেতে তাদের কষ্ট হয়। এটার জন্য আমরা এবার বায়োমেট্রিক অথেন্টিকেশনের একটা ব্যবস্থা করেছি। এখান থেকে টাকা তুলে যে একটু বেশি দামে নতুন টাকা বিক্রি করে সেই জিনিসটি অন্তত এখান থেকে টাকা নিয়ে হবে না। বাংলাদেশ ব্যাংক ছাড়াও ঈদের আগের সবশেষ কার্যদিবস পর্যন্ত একজন ব্যক্তি একবারে 20 টাকা, 10 টাকা, 5 টাকা ও 2 টাকার একটি করে বান্ডিল নিতে পারবেন কয়েকটি বাণিজ্যিক ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকেও। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের বিভিন্ন মহাসড়কের পাশে বসানো হচ্ছে কোরবানির পশুর হাট। এতে মহাসড়কগুলোতে যানজটের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও। তবে স্থানীয় প্রশাসনের দাবি, মহাসড়কের পাশে যাতে কেউ হাট বসাতে না পারে সেজন্য তৎপর আছেন তারা। রিঙ্কু কুণ্ডুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গোচারণভূমি সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতি বছরই কোরবানির ঈদ উপলক্ষে বাণিজ্যিকভাবে গরু পালন করেন এখানকার খামারিরা, যে কারণে দেশের বিভিন্ন এলাকা থেকে পশু ক্রয় বিক্রয়ের জন্য পাইকাররা আসেন এখানে। এতে বেচা কেনার জন্য জেলার বিভিন্ন স্থানে বসেছে ছোট বড় অর্ধশতাধিক পশুর হাট, যার মধ্যে বগুড়া নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুরের তালগাছি ও উল্লাপাড়ার বয়লিয়া সহ 4টি এলাকায় মহাসড়কের পাশে বসানো হয়েছে কোরবানির পশুর হাট। সপ্তাহে 4 দিন হাট হওয়ায় মহাসড়কের পাশে গরু ওঠা নামানোর জন্য নসিমন করিমনের কারণে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। রাস্তার উপরে হাট বসায় মহাসড়কে, হরেন দিলে গরু এলে জেলা দৌড়াইতেছে, পাবলিকও ছিটাছিটি করতেছে। 2 সাইড দিয়ে ভ্যান গাড়ি, রিক্সা, তা বাদে গরু টাক টুক আইনা আনলোড করতেছে, লোড করতেছে, আমগো গাড়ি পাস হয় না। রাস্তার উপর যখন হাট বাজার বসে বা লোকজনের যখন সমাগম হয়, তখন আমাদের গাড়িগুলো সময় মতো ডিসপাস হতে পারে না। তখন ওই গাড়িটা একটু ওভার স্পিডে চালাতে হয়, ড্রাইভার হয়তো একটু রিস্ক নিয়ে ওভার স্পিডে চালায়, চালাতে গিয়ে এই সমস্ত দুর্ঘটনাগুলো ঘটে। অবশ্য জেলা প্রশাসনের দাবি, মহাসড়কের পাশে যাতে হাট না বসে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়েছে। হাটটি বিচ্ছিন্ন এলাকায় করা যায় তার সুযোগ নাই, কোনো না কোনো রাস্তার কাছেই করতে হবে। তো এই হাটগুলা থেকে কিছু দূরে এই হাটগুলা বসাবে গরুর হাট, এবং তারা এই রাস্তা যাতে কোনো ডিস্টার্ব না হয়, যেন যানজটের সৃষ্টি না হয়, সেটা তারা বাঁশ দিয়ে এরকম একটা ব্যারিকেড সৃষ্টি করবে। হাইওয়ের উপর বা পাশে কোথাও কোরবানির পশুর হাট বসানো। সম্প্রতি সিরাজগঞ্জ সফরে এসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে মহাসড়ক ও তার পাশে পশুর হাট যাতে না বসে সে ব্যাপারে নির্দেশ দেন, কিন্তু সে নির্দেশ মানছেন না সিরাজগঞ্জের হাট ইজারাদাররা। সময় সংবাদ, সিরাজগঞ্জ। চলতি অর্থ বছরে চামড়া রফতানির প্রবৃদ্ধি অর্ধেকে নেমে আসার আশঙ্কা ট্যানারি মালিকদের। বিশ্বব্যাপী মন্দা আর ট্যানারি স্থানান্তর জটিলতায় দেশের রফতানি কমার অন্যতম প্রধান কারণ হিসেবে দেখছেন চামড়া ব্যবসায়ীরা। এমন অবস্থায় রফতানির লক্ষ্যমাত্রা অর্জনে সরকারি সহযোগিতার আশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। দেশের রপ্তানিমুখী পণ্যের তালিকায় চামড়া ও চামড়াজাত পণ্যের অবস্থান রয়েছে বেশ উপরের দিকেই, অথচ বিশ্ব চাহিদার মাত্র 0.56% স্থান দখল করতে সক্ষম হয়েছে বাংলাদেশি চামড়া ও চামড়াজাত পণ্য। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে 2013-14 অর্থ বছরে মোট চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে 75 কোটি মার্কিন ডলারের, কিন্তু এক বছর পরেই অর্থাৎ 2014-15-তে এই রপ্তানি পরিমাণ কমে দাঁড়ায় 64 কোটি মার্কিন ডলারে। চামড়াজাত পণ্যের ক্ষেত্রে আমাদের ক্যাশ ইনসেন্টিভ রয়েছে, কারণ চামড়াজাত পণ্য যত বেশি হবে আমাদের ভ্যালু এডিশন তত বেশি, আমাদের ফ্যাক্টরির এক্সপানশন হবে তত বেশি, এবং আমাদের লোকজনের কর্মসংস্থান হবে তত বেশি। সুতরাং আমরা এই সেক্টরটাকে ফ্যাসিলিটেট করার প্রক্রিয়ায় রয়েছি। ব্যবসায়ীরা বলছেন সাম্প্রতিক
সময় গ্রিসকে নিয়ে ইউরোজোনের অর্থনীতিতে অস্থিরতা দেখা দেয়, কমছে এই অঞ্চলের চামড়া রপ্তানি। পাশাপাশি ভ্যাট জটিলতায় প্রায় বন্ধের পথে চীনের চামড়া বাজারে বাংলাদেশি পণ্যের অংশগ্রহণ। গত বছর প্লাস এই বছর আমরা প্রায় 50%-এর নিচে নেমে আসছে। তার মধ্যে ক্রাশ এবং ফিনিশ লেদার যেটা সেটা 50%, আর আমাদের সেকেন্ড লেয়ার অর্থাৎ স্প্লিট লেদার যেটা সেটা প্রায় 80% রপ্তানি বন্ধ হয়ে গেছে চায়নাতে। যেহেতু রপ্তানিও করতে পারতেছি না, এটা আর একটা বোঝা আমাদের জন্য। ট্যানারি শিফটিং আর একটা আমাদের জন্য একটা অতীব গুরুত্বপূর্ণ বিষয়। সব মিলিয়ে আমরা এখন একটা কঠিন সময় পার করতেছি। ট্যানারি মালিকরা বলছেন গেল বছর যেসব চামড়া মজুত করা হয়েছিল সেগুলো এখনো অবিকৃত অবস্থায় থেকে গেছে। এমন অবস্থায় চলতি অর্থ বছরে রপ্তানি প্রায় 50% কমার আশঙ্কা চামড়া রপ্তানিকারকদের। চায়না যদি ভবিষ্যতে তারাও ইম্পোর্ট শুরু করে, দেন ইট ক্যান বি $300 বিলিয়ন মার্কেট। সেই মার্কেটকে যদি আমরা 10-20% মানে ক্যাপচার করতে পারি, দেন দিস ইন্ডাস্ট্রি উইল বি ডবল দেন দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি। আমরা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি জায়গাতে যদি লেদার তৈরি না করি, নো ব্র্যান্ড বায়ার উইল বাই লেদার। বর্তমানে বিশ্বে 230 বিলিয়ন মার্কিন ডলারের চামড়া ও চামড়াজাত পণ্যের বাজার রয়েছে, যেখানে বাংলাদেশের অবদান 1%-এরও কম। যদি পরিবেশ বান্ধব উপায়ে সঠিক নিয়মে চামড়া প্রক্রিয়াজাত করা সম্ভব হয়, তাহলে আগামী 1 দশকের মধ্যে বাংলাদেশ থেকে 20 বিলিয়ন মার্কিন ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করা সম্ভব, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দেশের পাঠ্য বইগুলোতে বয়সন্ধিকাল এবং যৌন স্বাস্থ্য বিষয় অন্তর্ভুক্ত করা হলেও শ্রেণীকক্ষে তা পড়ানো হয় না বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে শিক্ষার্থীদের বাসা থেকে পড়ে আসার কথা বলে শিক্ষকরাই বিষয়গুলো অনেকটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। শিক্ষার্থীরা যেমন এ নিয়ে শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, তেমনি শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ এর সত্যতা স্বীকার করেছে। বিষয়টির উপর আরও জোর দিতে এখন থেকে এইসব বিষয়ে পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করার কথা জানিয়েছে বোর্ড। আরও জানাচ্ছেন কমল দে। বয়সন্ধিকালীন কিংবা যৌন স্বাস্থ্যের সমস্যা এখন গোপন কিছু নয়। উন্নত বিশ্বের দেশগুলোতে অন্যান্য বিষয়ের পাশাপাশি এসব শিক্ষাও দেওয়া হয় সমান তালে, কিন্তু এক্ষেত্রে অনেকটা পিছিয়ে রয়েছে বাংলাদেশ। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বয়সন্ধিকালীন এবং যৌন স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য দেশের পাঠ্যবইগুলোতে সন্নিবেশিত করা হয়েছে, কিন্তু রক্ষণশীলতার অজুহাতে বিষয়গুলো শ্রেণীকক্ষে পড়ানো হচ্ছে না। অনেক সময় দেখা যায় মানে এটা দেখলে সবাই হাসাহাসি করে, সবাই বলা বলি করে। শিক্ষাক্ষেত্রে এইগুলো পুরো বিস্তারিত জানাতে এবং সবার মধ্যে সচেতনতা সৃষ্টি করা উচিত। অনেক স্টুডেন্ট আছে যেগুলো জানে না এই সম্পর্কে, মানে কিছু জানার জন্য। বইটা ছিল যা আগের যুগের, প্রায় একটু একটু এখন এখনো যুগের আছে, যা আমি মনে করি আমাদের বেলার জন্য আরো লাগবে। এজন্য শিক্ষকদের অজ্ঞতা এবং অবহেলাকে দায়ী করছেন নারী নেত্রীরা। অপরদিকে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন, এ ধরনের জটিলতা এড়াতে এখন থেকে পরীক্ষার প্রশ্নপত্রে বয়সন্ধিকালীন এবং যৌন স্বাস্থ্য নিয়ে প্রশ্ন রাখা হবে। প্রত্যেকটা স্কুলে এই বিষয়ে একদম খোলামেলা আলোচনা করা, এখানে কোনো রেখে ডেকে কথা বলার বিষয় নাই। তার যেন মানসিক প্রস্তুতিটাই থাকে, যেটা একটা স্বাভাবিক ঘটনা, এটা জীবনের জন্য অপরিহার্য, একটা মানুষের জন্য অপরিহার্য। আমরাও যদি মনে করি যে না এই প্রশ্নটা কেমন জানি, এটা প্রশ্নপত্রে না থাক, তাহলে প্রশ্নপত্রে যদি না থাকে টিচারও আর পড়াবে না, বলবে পরীক্ষা আসবে না, পড়ার দরকার নেই। কিন্তু প্রশ্নে যদি আসে তো পড়তে বাধ্য হবে। আর এই সমাজ বিজ্ঞানী বলছেন, কিশোর কিশোরীদের মধ্যে অপরাধের মাত্রা কমিয়ে আনতে বয়সন্ধিকালীন বিষয়গুলো নিয়ে শ্রেণীকক্ষে আলোচনার কোনো বিকল্প নেই। কিশোর কিশোরী ওই বিষয়গুলোকে জানা থাকলে সেগুলো তারা নিজেরাও নিজেদের সংযত হতে পারবে এবং সেগুলো থেকে কেবল উদ্ধার পেতে পারে, মানে অসঙ্গতি থেকে উদ্ধার পাওয়ার জন্য সঙ্গত পন্থাগুলো তারা বেছে নিতে পারবে। স্পর্শকাতর এসব বিষয় নিয়ে যাতে শ্রেণীকক্ষে কোনো রকম দ্বিধা না রেখে পাঠদান করা যায়, সেজন্য শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের মত দিয়েছেন বিশেষজ্ঞরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। হাঙ্গেরি সরকার সীমান্ত বন্ধ করে দেয়ায় এখন লাখ লাখ শরণার্থী ক্রোয়েশিয়া হয়ে ছুটছেন জার্মানির পথে। ছুটে চলা এসব শরণার্থীর ভিড়ে মাঝে মধ্যেই দেখা মিলছে বাংলাদেশি অভিবাসীদেরও। গ্রিস থেকে প্রায় 450 কিলোমিটার দূরের লেসবস দ্বীপে শরণার্থীদের বিভিন্ন ক্যাম্প ঘুরে খোঁজ মিলে হবিগঞ্জের 2 সহোদর সহ 3 জনের। জীবন বাঁচি রেখে নৌকায় সাগর পাড়ি দেয় এই বাংলাদেশিদের কথা গ্রিস ঘুরে এসে জানাচ্ছেন আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। রওনা দিছি দলাল দুইরা ইরান থেকে, আয়া তুর্কি হচ্ছি, কষ্ট করছি, খুব বেশি কষ্ট করছি। তারপর দলাল দুই আবার গ্রিস দিকে রওনা হয়েছি। দ্বীপের মধ্যে আছি, খুব কষ্টের মধ্যে আছি।
সময় টেলিভিশনকে কাছে পেয়ে বাংলাদেশের হবিগঞ্জের সোহেল এভাবে বর্ণনা করেছিলেন জীবন বাজি রেখে সাগর পাড় দিয়ে গ্রিসে আসা সেই দুর্বিষহ যাত্রার কথা। দেশের জন্য মন কাঁদলো, এখন আর ফিরে যাওয়ার উপায় নেই বলে জানালেন তারই সহোদর সবুজ। হাতে যা টাকা পয়সা ছিল তাও ফুরিয়ে গেছে, জানেন না আগামী দিনগুলো কিভাবে কাটবে। এই যেন অনিশ্চিত এক ভবিষ্যতের দিকে গন্তব্যহীন ছুটে চলা। ক্যাম্পে এক রাত বাহিরে থাকতে হয়েছে, এরপরে দোকানের পরে পরের দিন আমাদেরকে স্টে পেপার দিয়ে দিছে। কালকে চলে আসছি এখানে, এথেন্স যাবো, এথেন্সের টিকিট বলছে যে আগামীকালকে সকাল 8টার দিকে। সকাল 8টা হওয়ার আগে আমরা লাইনে খাওয়াইছি, খাওয়ানোর পরে কোনো টিকিট আমরা সিরিয়াল পাই নাই। আজকে মনে করেন যে 20 দিন ধরে কোনো ভাত নেই, রুটি, এই কেক, এই বিস্কুট এগুলা খাই আছি। বাবা মার কথা অনেক সময় মনে পড়লেও আমরা ফোন দিতে পারি না, টাকা নাই, ফোনে কোনো সিম কার্ড নাই, কি করি। ইরানে কাজ থাকলেও সেখানে জীবনযাত্রা ছিল অনেকটাই জেলখানার মতো। স্বাধীনভাবে চলাফেরার কোনো সুযোগ ছিল না, তাই উন্নত জীবন যাপনের আশায় পাড়ি জমান ইউরোপে। আমি ইরান 4 বছর ছিলাম। সকাল 8টা থেকে কাম করে রাতের 8টা পর্যন্ত কাম করা লাগে। তারপরে বাংলার 15-20 হাজার টাকার উপরে বাসা নিয়ে যায় না। ভাবনা চিন্তা করে ইরান থেকে কিছু করতে পারবো না। 9 বাংলাদেশি ইরান থেকে তুরস্ক হয়ে সাগর পথে গ্রিসের উদ্দেশ্যে রওনা হলেও 6 জনেই আসতে পারেননি, ফিরে গেছেন মৃত্যু বহে। এত বাধা বিপত্তির পরও থামানো যাচ্ছে না ইউরোপমুখী শরণার্থীদের ঢল। হবিগঞ্জের এই দুই সহোদর সোহেল এবং সবুজ নানা ঘাত প্রতিঘাত ও চড়াই উতরে পেরিয়ে জীবন বাজি রেখে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আজকে এসে পৌঁছেছে গ্রিসের লেসবন দ্বীপে। তারা হয়তো আগামীকাল কিংবা পরশু চলে যাবে অন্য কোনো দেশে, অস্ট্রিয়া, জার্মানি, হাঙ্গেরি কিংবা ইতালিতে। তবে তাদের একটাই প্রশ্ন, বাংলাদেশি শরণার্থী হিসেবে তারা কতটুকু সুযোগ সুবিধা পাবে। শোয়েব কবির, সময় সংবাদ, অ্যাথেন্স, গ্রিস। নতুন করে শরণার্থীদের আশ্রয় দিতে হাঙ্গেরি সরকার অস্বীকৃতি জানানোর পর শনিবার একদিনে অস্ট্রিয়া পৌঁছেছে প্রায় 10,000 শরণার্থী। এর আগে শরণার্থীদের আশ্রয় দিতে হাঙ্গেরি সরকারের উপর চাপ প্রয়োগ করা হবে বলে সংবাদ সম্মেলনে জানান ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী। এদিকে চলমান শরণার্থী সংকটে করণীয় ঠিক করতে ভিয়েনায় বৈঠক করেছে অস্ট্রিয়া, জার্মানি ও সুইডেন। ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া ও হাঙ্গেরি থেকে পাঠানো হাজার হাজার শরণার্থীর বর্তমান আশ্রয় অস্ট্রিয়া। গত বুধবার থেকে এ পর্যন্ত ক্রোয়েশিয়ায় পৌঁছানো প্রায় 20,000 শরণার্থীকে আশ্রয় দিতে হিমশিম খাওয়ায় এদের হাঙ্গেরি পাঠিয়ে দেয় দেশটির সরকার। তবে হাঙ্গেরিও আশ্রয় দিতে ব্যর্থ হওয়ায় তাদের ঠেলে দেয় অস্ট্রিয়ায়। আর তাতেই শনিবার একদিনে প্রায় 10,000 শরণার্থী প্রবেশ করে দেশটিতে। এদিকে শরণার্থীদের নথিভুক্ত না করেই জোর করে হাঙ্গেরির দিকে ঠেলে দেয় ক্রোয়েশিয়া ইউরোপীয় ইউনিয়নের বিধিমালা ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছে হাঙ্গেরি। তারা জোর করে এসব অবৈধ অভিবাসীকে আমাদের উপর চাপিয়ে দিচ্ছে, কোন রকম নিয়ম নীতি না মেনেই তাদেরকে হাঙ্গেরির পথে ঠেলে দিচ্ছে। ফলে শুধু হাঙ্গেরি নয়, পুরো ইউরোপীয় ইউনিয়নেরই ভাবমূর্তি নষ্ট করছে ক্রোয়েশিয়া। চলমান শরণার্থী সংকট সমাধানে করণীয় ঠিক করতে ভিয়েনায় এক জরুরি বৈঠক করেছে অস্ট্রিয়া, জার্মানি ও সুইডেন। বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে সংকট সমাধানে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে পারস্পরিক সহায়তা আরো বাড়ানোর আহ্বান জানান অস্ট্রিয়ার চ্যান্সেলর। সংকট সমাধানে আমাদেরকে আরো বেশি করে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। এই মুহূর্তে সিরীয় শরণার্থীদের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের একটি সমন্বিত আন্তর্জাতিক নীতিমালা প্রয়োজন। তা না হলে চলমান সংকট পুরোপুরি দূর করা সম্ভব হবে না। এদিকে গ্রিসের লেসবোস দ্বীপে যাওয়ার পথে ভূমধ্যসাগরের তুরস্ক উপকূল থেকে প্রায় 2 শতাধিক অভিবাসীকে উদ্ধার করেছে তুর্কি কোস্টগার্ড। অন্যয় কর্মকার, সময় সংবাদ। ভারত বাংলাদেশ এ দলের সিরিজ প্রসঙ্গ। ভারতের মাটিতে সিরিজ জিততে নাসিরদের দরকার 298 রান। জবাবে এখন ব্যাট করছে বাংলাদেশ এ দল। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ 2 উইকেটে 6 রান। এর আগে ভারত এ দল 6 উইকেটে করে 297 রান। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নামা ভারতের শুরুটা ভালো হয়নি। দলীয় 5 রানে ওপেনার মায়াঙ্ক আগারওয়ালকে আউট করেন শফিউল। এরপর দলীয় 87 রানে উন্মুখ চাঁদকে ফিরিয়ে দেন আরাফাত সানি। কিন্তু এরপরই অতিথি বোলারদের চাপে রেখে
ব্যাট করতে থাকেন স্যামসন ও সুরেশ রায়রা। দুজনে তৃতীয় উইকেটে যোগ করেন 116 রান। 90 রান করা স্যামসনকে আউট করেন আলামিন। শেষ পর্যন্ত রায়নার 104 রানের সুবাদে 297 রানের পুঁজি পায় স্বাগতিকরা। জবাবে শুরুটা ভালো হয়নি বাংলাদেশেরও। দ্রুত আউট হয়ে যান সৌম্য সরকার ও এনামুল হক। পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আজ ইপিএল এ মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল ও টটেনহাম হটস্পারের মতো বড় ক্লাবগুলো, যাতে হ্যাম্পশায়ারের সাউদাম্পটনের মুখোমুখি হবে রেড ডেভিলরা। এছাড়া ঘরের মাঠে লিভারপুল আতিথ্য দেবে নরউইচ সিটিকে। দুটো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। এদিকে হোয়াইট হার্ট লেনে স্পারদের প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস, যে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। জমে উঠেছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নতুন মৌসুম, যেখানে পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার লক্ষ্যটা বেশ জমিয়ে তুলেছে ছোট বড় ক্লাবগুলো। তারই ধারাবাহিকতায় ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মাঠ কাঁপাতে হাজির হচ্ছে এবার জায়ান্ট ক্লাবগুলো। 10 পয়েন্ট নিয়ে টেবিলে 3 নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড, যাদের এই মৌসুমে 5 ম্যাচে এখন পর্যন্ত জয়ের সংখ্যা 3টিতে। একটি হার ও একটি ড্র নিয়ে ম্যানচেস্টার সিটি ও লিস্টার সিটির চেয়ে পিছিয়ে এখন রেড ডেভিলরা। তাই পয়েন্ট বাড়ানোর মিশনে এবার টেবিলের 11 নম্বরে থাকা সাউদাম্পটনের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ভ্যান হলের দল, যে দলটির বিপক্ষে সবশেষ 5 দেখায় মাত্র দুবারই জয়ের দেখা পেয়েছে রুনিরা। এদিকে ইনজুরির কারণে এ ম্যাচে রেড ডেভিলরা পাচ্ছে না লুক শ ও ফিল জনসকে। তবে ভ্যান হলের জন্য স্বস্তির কারণ হচ্ছে এই ম্যাচেই হয়তো ইনজুরি কাটিয়ে ফিরবেন ইংলিশ তারকা স্ট্রাইকার ওয়েন রুনি। তবে ম্যাচটি যে অতিথিদের জন্য কঠিন হবে তা বলাই যায়, কারণ ইপিএল এর শেষ 21 অ্যাওয়ে ম্যাচের মাত্র 7টিতে জয়ের মুখ দেখেছে রেড ডেভিলরা। অন্যদিকে টেবিলে এক ধাপ পিছিয়ে থেকেই ঘরের মাঠ অ্যানফিল্ডে নরউইচ সিটিকে আতিথ্য দেবে লিভারপুল, যাদের বিপক্ষে লিগের শেষ 10 ম্যাচের 9টিতেই জয়ের রেকর্ড আছে স্বাগতিকদের। তবে অলরেডদের জন্য দুশ্চিন্তার কারণ ইনজুরির কারণে ম্যাচে জো অ্যালেন ও হেন্ডারসনের অনিশ্চয়তা। তবে তা নিয়ে অবশ্য ভাবছে না ব্রেন্ডন রজার্সের শিষ্যরা। বেন থেকে ড্যানি ইংস এবং বহুদিন পর দলে ফেরা ড্যানিয়েল স্টারিজদের নিয়েই প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসাতে চায় স্বাগতিকরা। এদিকে আরেক ম্যাচে হোয়াইট হার্ট লেনে স্পারদের প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস। টেবিলের 6 নম্বরে থাকা প্যালেসের বিপক্ষে 12 নম্বরে থাকা টটেনহামের পরিসংখ্যানটা খুব বেশি ভালো নয়, কারণ ঘরের মাঠে এই প্রতিপক্ষের বিপক্ষে 6 ম্যাচের মাত্র একটিতেই জয় পেয়েছে স্পাররা, যদিও লিগের শেষ 7 ম্যাচের মাত্র একটিতেই হেরেছে তারা। তবে ডেম্বলের ইনজুরি আর এরিকসনের অনিশ্চয়তা কিছুটা হলেও ভোগাবে স্বাগতিকদের। ফারজানা মুমু, সময় সংবাদ। দুপুরের সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদ উদযাপনে নগরবাসীর ঘরে ফেরা শুরু। লঞ্চ ও রেলে মানুষের ঢল, যাত্রীদের চোখে মুখে প্রিয়জনের সান্নিধ্য পাওয়ার আনন্দ। বৃষ্টির কারণে আজও কোরবানির পশুর হাটে ক্রেতা সমাগম কম, অভিযোগ দাম চড়া। কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত দিয়ে আসছে ভারতীয় গরু। পশু কোরবানির জন্য রাজধানীতে নির্ধারিত স্থানের অধিকাংশই রাস্তা, সরু গলি কিংবা ছোট মাঠ। ভোগান্তির আশঙ্কা, মানতে নারাজ সিটি কর্পোরেশন। 2021 সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার। বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। এবং ইউরোপে যাওয়া লাখ লাখ শরণার্থীর মধ্যে রয়েছেন বাংলাদেশীয়। সচ্ছলতার আশায় জীবন বাজি রেখে নৌকায় পাড়ি জমান তারা। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।